ভাবুন তো একটা দেশের গণতন্ত্রের কি অবস্থা হতে পারে যখন লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার একটা সফটওয়্যারের হাতে চলে যায়। পশ্চিমবঙ্গে ঠিক এটাই ঘটেছে। একটা প্রযুক্তিগত ভুল কিভাবে একটা বিরাট মানবিক সংকট তৈরি করল, চলুন আজ সেই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তো এই পুরো ব্যাপারটার শুরুটা কিন্তু বেশ নাটকীয়। এমন একটা ঘটনা দিয়ে যা শুধু পশ্চিমবঙ্গেই নয়, বলা যায় পুরো দেশকেই নাড়িয়ে দিয়েছিল। সময়টা ছিল 2রা এপ্রিল 2026, জায়গাটা পশ্চিমবঙ্গ। এখানেই এমন একটা ঘটনা ঘটল যা এই বিশাল গণতান্ত্রিক সংকটটাকে একেবারে সবার চোখের সামনে নিয়ে এলো। কি হয়েছিল সেদিন? 7 জন জুডিশিয়াল অফিসারকে বিচার বিভাগীয় কর্মকর্তাকে প্রায় 9 ঘণ্টার জন্য পণবন্দী করে রাখা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কারা করল এই কাজটা? কারা হতে পারে? কোনো দাগী আসামি বা পেশাদার অপরাধী, নাকি অন্য কেউ? বিশ্বাস করুন, উত্তরটা শুনলে রীতিমতো অবাক হতে হয়। দেখুন, যারা এই কাণ্ডটা ঘটিয়েছিল তারা কিন্তু কোনো পেশাদার ক্রিমিনাল ছিল না। তারা ছিলেন সাধারণ মানুষ, শিক্ষক, কৃষক, ছোটখাটো দোকানদার, এমন মানুষ যাদের কোনো ক্রিমিনাল রেকর্ডই নেই। আসলে নিজেদের গণতান্ত্রিক অধিকার হারানোর ভয়ে সেই হতাশা থেকেই তারা এই চরম পথটা বেছে নিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এই যে পণ্যবন্দী করার ঘটনা, এটা তো ছিল যাকে বলে আইসবার্গের চূড়ামাত্র। আসল সমস্যাটা ছিল পর্দার আড়ালে, আর সেটা ছিল আরও অনেক বেশি ভয়াবহ। সরকারের একটা প্রক্রিয়া ছিল, নাম বিশেষ নিবিড় পরিমার্জন বা SIR। আর এই প্রক্রিয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কতজন জানেন? 1,21,00,000 ভোটার। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনছেন, 1 কোটিরও বেশি মানুষের ভোটাধিকার। ভাবা যায়, একেবারে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। এই যে প্রায় 1.25 কোটি মানুষ, এদের মধ্যে 61 লক্ষের নাম তো সোজাসুজি ভোটার লিস্ট থেকেই বাদ দিয়ে দেওয়া হলো। আর বাকি যে 60 লক্ষ, তাদের জন্য তৈরি হলো একটা একদম নতুন অদ্ভুত ক্যাটাগরি। এই ক্যাটাগরিটার নাম দেয়া হলো সাসপেক্টেড ভোটার বা সাসপেক্টেড ভোটার। ব্যাপারটা বেশ বিতর্কিত, কারণ 1952 সাল থেকে আজ পর্যন্ত ভারতের নির্বাচনী ইতিহাসে এই ধরনের কোনো ক্যাটাগরি ছিলই না। এটা একেবারেই নতুন। এখন প্রশ্ন হলো, কি এমন কারণ যার জন্য লক্ষ লক্ষ মানুষকে এই সন্দেহভাজন লিস্টে ফেলা হলো? কারণগুলো শুনলে মাথা ঘুরে যাবে। ধরুন, নামের বানানে সামান্য ভুল, যেমন ও এর জায়গায় ইউ লেখা হয়ে গেছে, বা ধরুন লিঙ্গের তথ্যে কোনো গরমিল। এমনকি বাবা আর ছেলের বয়সের পার্থক্য 15 বছরের কম বা 45 বছরের বেশি, এরকম সব ছোটখাটো ভুলের জন্যই তাদের নাম এই লিস্টে তুলে দেওয়া হয়েছে। তো সরকার এই এত বড় একটা কাণ্ডের পেছনে কি যুক্তি দেখাচ্ছিল, আর আসল ডেটা বাস্তব তথ্য কি বলছিল? চলুন মিলিয়ে দেখা যাক। আর এই দুটোর মধ্যে ফারাকটা কিন্তু আকাশ পাতাল। অফিসিয়ালি সরকারিভাবে বলা হয়েছিল যে এই পুরো এক্সারসাইজের একটাই উদ্দেশ্য, ভোটার তালিকা থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ছেঁটে ফেলা। কিন্তু আসল ডেটা যখন সামনে এলো, তখন দেখা গেল গল্পটা একেবারে উল্টো। ভাবুন একবার, যেসব মুসলিম প্রধান জেলাগুলোতে অবৈধ অনুপ্রবেশকারী বেশি থাকার কথা বলা হচ্ছিল, সেখানেই নাম বাদ পড়ার হার সবচেয়ে কম। আর অন্যদিকে যে জেলাগুলোতে হিন্দু শরণার্থীরা বেশি, সেখানে এই হার রাজ্যের গড় হারের প্রায় দ্বিগুণ। যা বলা হচ্ছিল, ডেটা তার সাথে একদমই মিলছে না। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এত বড় একটা গণ্ডগোল হলোটা কিভাবে? এর পেছনে ছিল দুটো জিনিস: 1, টেকনোলজির গণ্ডগোল, আর 2, পদ্ধতিগত চূড়ান্ত বিশৃঙ্খলা। এই দুটোর একটা মারাত্মক ককটেল। সেই রাতটা ছিল 24শে মার্চের। সেদিন সন্ধ্যায় একটা নতুন সফটওয়্যার চালু করা হয়, যেটা আগে ঠিকমতো পরীক্ষাই করা হয়নি। আর তার ফল, রাজ্যের প্রায় 7 কোটি ভোটার, বলতে গেলে প্রায় সবাইকেই সন্দেহভাজন হিসাবে ফ্ল্যাগ করে দেওয়া হলো। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, মাত্র 2 ঘণ্টার মধ্যে এত বড় একটা বিপর্যয়কে মামুলি একটা টেকনিক্যাল গ্লিচ বলে উড়িয়ে দেওয়া হলো। শুধু সফটওয়্যারের দোষ দিলেই হবে না, পুরো সরকারি সিস্টেমটাই যেন ভেঙে পড়েছিল। ইলেকশন কমিশনের অফিসিয়াল লিখিত নির্দেশ ছিল, কিন্তু সেগুলোকে পাত্তা না দিয়ে গুরুত্বপূর্ণ সব অর্ডার, সব নির্দেশ দেওয়া হচ্ছিল হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। ভাবা যায়, একটা আনঅফিসিয়াল প্ল্যাটফর্মে এত সিরিয়াস সব সিদ্ধান্ত। এই যে টেকনিক্যাল গ্লিচ আর সিস্টেমের গণ্ডগোল, এর জন্য সাধারণ মানুষকে যে কি পরিমাণ ভুগতে হয়েছে তা কল্পনার বাইরে। আর শুধু সাধারণ মানুষই নয়, সমাজের নামিদামি প্রতিষ্ঠিত লোকেরাও এর থেকে ছাড় পাননি। হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস শহীদুল্লাহ মুন্সি, যার নিজের নামটাই ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তিনি একটা কথাই বলেছিলেন, এটা খুবই অপমানজনক আর কষ্টদায়ক ছিল। ওনার এই একটা কথাই যেন ওই লক্ষ লক্ষ মানুষের মনের কষ্টটাকে প্রকাশ করে দেয়। আসলে এই সফটওয়্যারের ভুলটা এতটাই নির্বিচারে হয়েছিল যে কাউকে ছাড়েনি,
একজন কার্গিল যুদ্ধের হিরো, বিশ্বকাপ জেতা একজন মহিলা ক্রিকেটার, এমনকি রাজ্য সরকারের মন্ত্রী, ডাক্তার, উকিল, পুলিশ অফিসার বাদ যাননি কেউই। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যারা এই তালিকার সংশোধনের কাজটা করছিলেন সেই বুথ লেভেল অফিসারদের অনেকের নামও বাদ পড়ে গিয়েছিল। তো এত বড় একটা ঘটনার পর যা হওয়ার তাই হল, রাজনৈতিক দোষারোপ শুরু হয়ে গেল। কিন্তু তার চেয়েও বড় প্রশ্নটা হল, এখন সাধারণ নাগরিকদের ভবিষ্যৎ কি? আর এই পুরো সংকটটা থেকে আমরা ঠিক কি শিখতে পারি? দেখুন, বিতর্কটা কিন্তু এক পেশে নয়, এর দুটো দিক আছে। একদিকে যেমন সফটওয়্যারের ভুলে প্রায় ৬১ লক্ষ আসল ভোটারের নাম বাদ চলে গেল, ঠিক তেমনি আর একটা গুরুত্বপূর্ণ অভিযোগও উঠল। বলা হতে লাগল যে অন্য রাজ্য থেকে ৩০,০০০-এরও বেশি নতুন ভোটারের নাম অবৈধভাবে এক গাদা ফর্ম ৬ জমা দিয়ে তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন কলকাতা পোর্ট এলাকা, সেখানে মুসলিম জনসংখ্যা হল মোট জনসংখ্যার প্রায় ৫০%, কিন্তু সন্দেহভাজনদের যে লিস্ট, সেখানে এই এলাকা থেকে ৮২% নামই মুসলিমদের। এই ডেটাটা কিন্তু পরিষ্কারভাবে একটা বিশেষ সম্প্রদায়ের ওপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাবের দিকেই আঙুল তুলছে। তাহলে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কি করতে পারেন? কয়েকটা রাস্তা খোলা আছে। প্রথমত, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজের নামটা চেক করে নেওয়া দরকার। যদি দেখেন নাম নেই, তাহলে ইসিআই পোর্টালে গিয়ে অনলাইনে একটা আপিল ফাইল করা যেতে পারে। আর সেই সাথে স্থানীয় এসডিও বা ডিএম অফিসে গিয়ে একটা অফলাইন আপিলও জমা দিয়ে রাখা ভালো, যাতে ব্যাপারটা নিশ্চিতভাবে নজরে আসে। সব মিলিয়ে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যদি একটা আনকেস্টেড, মানে পরীক্ষাই করা হয়নি, এমন একটা অ্যালগোরিদম প্রায় ১০০ কোটি মানুষের ভোটের ভাগ্য ঠিক করে দিতে পারে, তাহলে আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের সবাইকেই মিলে খুঁজতে হবে।